স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, সো আমরা আজকে আমাদের ক্রিস্টালোগ্রাফি লাস্ট চ্যাপ্টারে আছি আজকে, সেটা হচ্ছে সিমেট্রি। সিমেট্রি সম্পর্কে তোমাদের অলরেডি বিভিন্ন সময় অনেক কিছু বলা হয়েছে, সো কিছু আইডিয়া তোমাদের অলরেডি আছে। আমরা যদি দেখি যে সিমেট্রি মানে হচ্ছে সারাউন্ডিং সেম, এভরি পয়েন্টে সিমেট্রি সেম মানে তার সারাউন্ডিং সেম, প্রত্যেকটা পয়েন্টকে যেভাবে দেখবা একই রকম ভাবে দেখতে পাবা। সো সিমেট্রি ফার্স্ট আইডিয়া দেওয়ার জন্য আমরা যদি দেখি যেখানে এ বি সি ডি, এখানে কোনটাকে ল্যাটিস বলা যায় বলো তো? এবিসিডির মধ্যে স্যার ডি পয়েন্ট, ডি ল্যাটিস। আর আর কোনটাকে ল্যাটিস বলা যায়? স্যার সি। না, সি কে ল্যাটিস বলা যায় না। এ এ ল্যাটিস। এ এবং ডি হচ্ছে কমপ্লিট সিমেট্রি মেইনটেইন করেছে, প্রত্যেকটা পয়েন্টের সারাউন্ডিং সেম, প্রত্যেকটা পয়েন্ট থেকে সারাউন্ডিং পয়েন্টগুলোর ডিসটেন্স এন্ড ডিস্ট্রিবিউশন সেম, ঠিক আছে? কিন্তু বি এবং সি তে সেটা মেইনটেইন হয় নাই, সেখানে আমরা বলি যে বি এবং সি তে সিমেট্রি নাই। সিমেট্রি নাই যেহেতু তারা ল্যাটিস না। আমরা সিমেট্রি অনেক বড় জিনিস, আমরা শর্টলি মোটামুটি যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মনে করে এগুলো হচ্ছে এক একটা অ্যাটম। হ্যাঁ, আমরা এগুলোকে মোটিভ বলি। হ্যাঁ, তোমাদেরকে বলেছি কিনা আগে, কোন একটা ল্যাটিস পয়েন্টে একটা অ্যাটম বসতে পারে, একাধিক অ্যাটম বসতে পারে, তখন আমরা একটা মোটিভ বলি। মোটিভ বলে সেটাকে আমরা আর্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। এগুলো যদি মোটিভ হয়, আমরা মোটিভের একই পাশে একই অ্যাঙ্গেলে একটা করে পয়েন্ট বসাই, তারপরে মোটিভ গুলোকে সরাই ফেলি, তারপরে এই পয়েন্ট গুলোকে আসলে আমরা ল্যাটিস পয়েন্ট বলি, ঠিক আছে? তাহলে এই যে ল্যাটিস পয়েন্ট গুলোকে অ্যাড করে তারপর আমরা ক্রিস্টাল ইউনিট সেল তৈরি করি। সো বেসিক্যালি মোটিভ থেকে আমরা ল্যাটিস পয়েন্ট জেনারেট করে দেখি যে সেখানে সিমেট্রি আছে কিনা। যদি সিমেট্রি থাকে তাহলে এটা হচ্ছে একটা ইউনিট সেল, এটা একটা ক্রিস্টাল স্ট্রাকচার। আমরা আর প্রেজেন্ট করার কারণ হচ্ছে আর হচ্ছে একটা লেটার, যে লেটার ইটসেলফ কোনো সিমেট্রি ক্যারি করে না, ঠিক আছে? আর এর কোনো সিমেট্রি নাই, রাইট? আর একটা অ্যাসিমেট্রিক লেটার। আমরা যদি ও বলি, ও হচ্ছে কমপ্লিটলি সিমেট্রিক, ঠিক আছে? এম যদি বলি, এম এর হচ্ছে একটা মিরর সিমেট্রি আছে, এম এর মিডল বরাবর ভার্টিক্যালি দুই পাশ সেম, রাইট? আমরা যদি এম এর ভার্টিক্যাল একটা অ্যাক্সিস ড্র করি তাহলে দুই পাশ সেম, সুতরাং এম হচ্ছে মিরর সিমেট্রিক। সো বেসিক্যালি আর হচ্ছে অ্যাসিমেট্রিক লেটার। সো অ্যাসিমেট্রিক মোটিভ বোঝানোর জন্য আমরা ক্যাপিটাল আর ইউজ করে থাকি। সো এটা হচ্ছে আমাদের মোটিভ। সো সিমেট্রি অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা ক্লাসিফিকেশন গুলো দিয়ে ধীরে সিমেট্রিকে বুঝবো। ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে অপারেশন অফ দ্য ফার্স্ট কাইন্ড, দ্যাট ইজ কল্ড পিওর ট্রান্সলেশন। যে কোনো ইউনিট সেলেই ট্রান্সলেশন হয়। ট্রান্সলেশন ভেক্টর মানে কি? একটা অ্যাটম এখান থেকে এ ইউনিট ভেক্টর ট্রান্সলেট করে এই পয়েন্টে আসে, আবার এ ইউনিট ভেক্টর ট্রান্সলেট করে এই পয়েন্টে আসে, এই ইউনিট ভেক্টর ট্রান্সলেট করে এই পয়েন্টে আসে। সুতরাং বুঝতে পারছো যে ট্রান্সলেশন ছাড়া কোনো ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হতে পারে না, রাইট? ঠিক আছে? কোন কনফিউশন আছে কারো? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ফোর্থ স্যার, মানে আমার একটু স্যার নেটে প্রবলেম হচ্ছিল স্যার, এখন জয়েন দিছি। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। কারো কোনো কোশ্চেন আছে এখানে? সবাই কি বুঝতেছো? রোল 5 यस স্যার। বলো তো তাহলে তোমার ট্রান্সলেশন ভেক্টর বলতে কি বোঝাচ্ছে এখানে? স্যার কোন একটা পয়েন্টকে স্যার ডিসপ্লেস করলে স্যার ট্রান্সলেশন হয়েছে। তাহলে কোনো ল্যাটিস কি আছে যেখানে ট্রান্সলেশন ছাড়া? না স্যার, সবগুলো স্যার ট্রান্সলেশন হতে হবে স্যার। ট্রান্সলেশন হবে, তার মানে ট্রান্সলেশন এমন একটা সিমেট্রি, এটাকে আমরা সিমেট্রি হিসেবে ডিফাইন করছি, বাট ইটস এ বেসিক সিমেট্রি। তো এটা খুব ইম্পর্টেন্ট না, মানে এটা আমাদের ট্রিভিয়াল বলি আমরা এটাকে, সব জায়গাতে এটা থাকবেই। তো এটা আমরা ইউজুয়ালি খুঁজবো না যে এই সিমেট্রিটা আছে কিনা, ঠিক আছে? কারণ এই সিমেট্রিটা থাকবেই, ট্রান্সলেশন ছাড়া কোনো সিমেট্রি পসিবল না। ওকে, সো a pure translation is characterized by a translation vector T. A translation vector is limited to the lattice vector, right? The lattice concerning vector. তাহলে ট্রান্সলেশন ভেক্টরের যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা কিসের সমান বলো তো? এ ল্যাটিস ভেক্টর প্যারামিটারের সমান। পরবর্তীতে আমরা দেখব যে অ্যাটম ল্যাটিস প্যারামিটারের ফ্র্যাকশন ট্রান্সলেট করতে পারে, বাট সেটা ফার্স্ট কাইন্ডে না, সেকেন্ড কাইন্ডে। সো ফার্স্ট কাইন্ডে ট্রান্সলেশন হবে সবসময় ল্যাটিস প্যারামিটারের সমান। 2 নাম্বার যেটা আছে, অপারেশন ফার্স্ট কাইন্ড অফ সিমেট্রি, দ্যাট ইজ কল্ড পিওর রোটেশন। পিওর রোটেশনটা কি বোঝায়? A pure rotation is characterized by a rotation axis and rotation angle that is chosen to be positive for a counterclockwise rotation. Whatever, আমি সরাসরি ছবিতে কি বোঝাই তোমাদের, সেটা হলো যে
আগে এখানে চলে যাই, তারপর আসবো। মনে করো আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, দেখো যে এখানে একটা এই ডিজিটটাকে তুমি যদি 180 ডিগ্রি রোটেট করো সেখানে চলে আসে, তাই না, সেন্টারের সাপেক্ষে, বোঝা যাচ্ছে? আবার যদি এখান থেকে রোটেট করো তাহলে এখানে চলে আসে। তাহলে তোমার মোট কয়বার রোটেট করতে হলো তার আইডেন্টিক্যাল পজিশনে আসার জন্য? দুইবার। সো আমরা বলবো যে 360 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, তার মানে রোটেশন অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, আর এটা হবে 2 ফোল্ড রোটেশন, কারণ 2 টাইমস রোটেট করার পর সেখানে আসছে। সো ক্রিস্টালের মধ্যে এই ধরনের বিভিন্ন রোটেশনাল সিমেট্রি থাকতে পারে, এটাকে বলা হয় রোটেশন। তো রোটেশনাল সিমেট্রি হচ্ছে এখান থেকে রোটেট করে একটা জায়গায় যাবে আবার ফিরে আসবে একটা অ্যাক্সিসের সাপেক্ষে, এটাকে আমরা রোটেশনাল সিমেট্রি বলি। তো সেটা এখানে বলা হচ্ছে যে রোটেশনাল সিমেট্রি কি, এখানে একটা অ্যাক্সিস থাকবে, 360 ডিগ্রি কে যতবার রোটেট করে 2 দিয়ে রোটেট করলে 2 দিয়ে ডিভাইড হবে, তাহলে 180 ডিগ্রি হবে তার রোটেশনাল অ্যাঙ্গেল। রোটেশনাল সিমেট্রি দুই রকম হয়, একটা হচ্ছে, আচ্ছা এটা পরে দেখাই, এখানে 5টা জিনিস আছে, C1 C2 C3 C4 C6। তো ক্রিস্টালে ইন টোটাল 5 রকমের রোটেশনাল সিমেট্রি আছে, এটা জিওমেট্রিক্যালি প্রুফ করা যায়, এটা আমরা হায়ার লেভেলে পড়াই মাস্টার্সে, এখানে দরকার নাই। সো 5 রকমের রোটেশনাল সিমেট্রি ক্রিস্টালে পসিবল। এটা হচ্ছে 2 ফোল্ড, এটা 3 ফোল্ড, এটা 4 ফোল্ড, এটা 6 ফোল্ড, বোঝা যায়? ঠিক 60 ডিগ্রি পর পর দেখো রোটেট করেছে। আমরা নিচে যেই দেখি এটা 1 ফোল্ড রোটেশনাল সিমেট্রি, এই পয়েন্টের সাপেক্ষে 2 ফোল্ড রোটেশন, এই পয়েন্টের সাপেক্ষে 3 ফোল্ড, এই পয়েন্টের সাপেক্ষে 4 ফোল্ড, এই পয়েন্টের সাপেক্ষে 6 ফোল্ড। ক্রিস্টালিটি কেমন ভাবে রোটেশনাল সিমেট্রি আসে, তো এই জন্য আমরা এগুলোকে বলি 1 2 3 4 এন্ড 6 ফোল্ড রোটেশনাল সিমেট্রি, এবং এই সিম্বলগুলো আমরা ইউজ করে থাকি সাধারণত ডাম্বেল শেপ, ট্রায়াঙ্গুলার, টেট্রাগোনাল এন্ড হেক্সাগোনাল সেন্টারে রোটেশনাল সিমেট্রি বোঝানোর জন্য, বা এই ধরনের সিম্বল ইউজ করা হয়। বিভিন্ন রকম সিম্বল সিস্টেম আছে, সিমেট্রি তোমাদের এত ডিটেইল দেখানো হবে না এখানে। সো 1 2 3 4 6 এই 5 ধরনের রোটেশনাল সিমেট্রি পসিবল। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি 3 ফোল্ড রোটেট করো তাহলে 3টা প্লেন কি কম্পিউটার স্ক্রিনে থাকছে না? 3টা পাখা এখানে, 3টা ব্লেড কি কম্পিউটার স্ক্রিনে থাকছে রোটেট করলে? বোঝা যাচ্ছে? আমি যখন রোটেট করি তখন 3টা পাখাই কিন্তু একই একই প্লেনে আছে, তাহলে এটা কত ফোল্ড রোটেশন বলতো? এটা কত ফোল্ড রোটেশন? এখানে 3 ফোল্ড। এখানে কত ফোল্ড রোটেশন বলতো? এটা যদি রোটেশনাল অ্যাক্সিস হয়, এখানে কত ফোল্ড রোটেশন আছে? এটা একটা রাইট, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, তাই তো? বোঝা যাচ্ছে? এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি রোটেট করি তাহলে এটা একটা পজিশন এবং এটা একটা পজিশন, ঠিক আছে? জি স্যার। সো উপর থেকে যদি রোটেট করি তাহলে কত ডিগ্রি পর পর অ্যাপিয়ার করবে বলগুলো? কত ডিগ্রি পর পর রোটেট করবে বলতো? স্যার 180। 180, কিন্তু 180 পর রোটেট করলে আসলে তুমি বলটাকে তার জায়গায় পাবা না, এলিভেশন ডিফারেন্ট। জি স্যার, রিফ্লেকশন। এই জন্য যদি এলিভেশন ডিফারেন্ট হয় সেটাকে আমরা ইমপ্রপার রোটেশন বলি। তার মানে এটাকে আমরা 2 ফোল্ড ইমপ্রপার রোটেশন বলতে পারি, অথবা 1 ফোল্ড প্রপার রোটেশন। মানে তুমি যদি প্লেনের ভেতর থাকো তাহলে এটা শুধু 1 ফোল্ড 360 ডিগ্রি পর পর রিপ্লেস করছে। কিন্তু তুমি যদি বলো যে আমি এলিভেশনটাকে ইগনোর করব, এলিভেশন ইজ অ্যালাউড, বেসিক্যালি এলিভেশন থাকবে, যখন এলিভেশন ডিফারেন্ট হবে এটা হবে 2 ফোল্ড ইমপ্রপার রোটেশন। আর এই বলটা যদি এখানে হইতো তাহলে এটাকে আমরা বলতাম 2 ফোল্ড প্রপার রোটেশন। তোমরা কি মিথেনের স্ট্রাকচার বোঝো? মিথেনের স্ট্রাকচার কেমন জানো কেউ? CH4 স্যার টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল। বলতো মিথেনের কত ফোল্ড রোটেশন আছে? বুঝতে পারো? মনে হয় না। স্যার একটা প্লেন ধরলে তো এখানে 3 ফোল্ড থাকে, কারণ একটা ট্রায়াঙ্গুলার প্লেন থাকে, বাট আমরা যদি পুরো স্ট্রাকচার ধরি সেটাকে তো আমরা 4বার করতে পারি, বাট সেটা 3 ডাইমেনশনাল করতে হবে। মিথেনের এটা যদি কার্বন হয়, মিথেনের বন্ডিং গুলো এভাবে থাকে, দেখো দুইটা যদি নিচের দিকে এভাবে থাকে, ঠিক আছে, বাকি দুইটা উপর দিকে থাকে, এটা কি বোঝো? কারণ মিথেন হচ্ছে একটা টেট্রাহেড্রাল। মিথেন হচ্ছে একটা টেট্রাহেড্রাল।
মিথেনের স্ট্রাকচারটা এরকম, তাই না? সেন্টারে কার্বন থাকে, রাইট? আর চার কোণায় 4টা হাইড্রোজেন থাকে, ঠিক আছে? তো তুমি যদি সেন্টারের কার্বন থেকে চিন্তা করো, দেখো সেন্টারের কার্বনের সাথে যদি এই দুইটা হাইড্রোজেন চিন্তা করো, এই দুইটা যদি হয় এই দুইটা হাইড্রোজেন, তাহলে এই দুইটা হাইড্রোজেন চলে যায় অন্য এলিভেশনে, বুঝতে পারছো? সো তুমি যদি কোনো অ্যাঙ্গেল থেকে দেখো, তাহলে দেখলে মনে হয় এটার কত ফোল্ড রোটেশন আছে বলো তো? 4 ফোল্ড। আসলে এটা 4 ফোল্ড ইমপ্রপার রোটেশন, বাট এটা হচ্ছে 2 ফোল্ড প্রপার রোটেশন। ক্লিয়ার? কারণ তুমি এই দেখো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তুমি যদি কার্বনকে এই পয়েন্ট বরাবর অ্যাড করে দাও, তাহলে বেসিক্যালি প্রপার রোটেশনে কোন দুটো আসবে? এটা আর এটা আসবে না? এটা কার্বনের সেন্টার, আমি এই দুটোকে অ্যাড করে এই লাইন বরাবর যদি রোটেট করি, তাহলে আমি রোটেট করলে এই হাইড্রোজেনকে দেখতে পাবো, এই হাইড্রোজেনকে দেখতে পাবো প্রপার রোটেশনে, বাকি দুইটা কি ইমপ্রপারে দেখতে পাবো। তার মানে মিথেনে হচ্ছে 2 ফোল্ড প্রপার রোটেশন, 4 ফোল্ড ইমপ্রপার রোটেশন। তোমার কনফিউশন আছে? আমি কিন্তু তোমাদের একটা ভাইবা নিব, এটা মনে রাখো। এই ভাইবার উপরেই তোমাদের টোটাল গ্রেডের অনেক কিছু ডিপেন্ড করবে। স্যার এই জিনিসটা কি আরেকবার একটু এক্সপ্লেইন করতে পারবেন? আমাদের সেন্টারে যদি কার্বন থাকে, তাহলে হাইড্রোজেনের লোকেশন হচ্ছে এখানে, এখানে, এখানে এবং এখানে, 4টা হাইড্রোজেন এভাবে থাকে। এখন আমি যদি যে কোনো একটা অ্যাক্সিস টানি, কার্বনকে নিলাম আর এই দুইটা হাইড্রোজেনের কানেক্টিং পয়েন্টকে নিলাম, নিয়ে একটা রেখা টানলাম, ফলে আমি যদি এখন এই সাপেক্ষে রোটেট করি, তাহলে আমরা কত ফোল্ড দেখতে পাবো? আমি এই হাইড্রোজেনকে আর এই হাইড্রোজেনকে একই প্লেনে দেখতে পাবো, রাইট? মানে উপর থেকে দেখলে ছবিটা হবে এরকম, এটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, বোঝা যায়? এই হাইড্রোজেনটা হচ্ছে এটা আর এই হাইড্রোজেনটা হচ্ছে এটা, যেহেতু আমি এই অ্যাক্সিস সাপেক্ষে রোটেট করছি। আর এই হাইড্রোজেন দুটো কোথায়? প্লেনের অনেক পিছনে। তার মানে আমার নিচে থাকবে একটা হাইড্রোজেন, ওই দিক দিয়ে থাকবে আরেকটা হাইড্রোজেন। ফলে উপর থেকে দেখলে মনে হবে যে এটা 4 ফোল্ড রোটেশন, বাট এটা 4 ফোল্ড ইমপ্রপার রোটেশন এবং 2 ফোল্ড প্রপার রোটেশন। ক্লিয়ার? স্যার যেহেতু ওরা ডিফারেন্ট প্লেনে আছে, আমরা কি সেই কারণে ইমপ্রপার রোটেশন হ্যাঁ বলছি? হ্যাঁ, এবং এদের অ্যাঙ্গেল কিন্তু সেম। কার্বনের অ্যাঙ্গেল গুলো সব সেম ডিস্টেন্স থাকতে হবে অবশ্যই, এরা অ্যাঙ্গেল সেমই থাকে, কিন্তু তাদের হাইট ডিফারেন্ট। তার মানে প্রতি 90 ডিগ্রি পর পর তুমি একটা হাইড্রোজেন একটা দেখতে পাবা, কিন্তু তার এলিভেশনটা ডিফারেন্ট থাকে। প্রতি 90 ডিগ্রি পর পর সেটা উপর থেকে দেখতে পারবো, এটার জন্য আমরা এটাকে একটা তোমার, হ্যাঁ, তোমরা যদি একটা রুবিক্স কিউব নাও, ঠিক আছে, তোমরা যদি একটা রুবিক কিউব নাও, রুবিক্স কিউব নিয়ে তুমি যদি কর্নার থেকে বডি ডায়াগোনাল বরাবর চিন্তা করো, বডি ডায়াগোনাল এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই বরাবর যদি অ্যাক্সিস নিয়ে ঝুলাই দাও জিনিসটাকে, এরপর রোটেট করো, ফার্স্টে বলো তুমি অ্যাক্সিসের চারদিকে কয়টা কোণা দেখতে পাবা? কয়টা কর্নার দেখতে পাবা কিউবের? বডি ডায়াগোনাল ঝুলাই দিলে কয়টা কর্নার? 6টা দেখতে পাবা। 6টার মধ্যে 3টা থাকবে এক হাইটে, বাকি 3টা থাকবে অন্য হাইটে। বাসায় করে দেখবা, 3টা যদি এক হাইটে থাকে, বাকি 3টা থাকবে অন্য হাইটে, ঠিক আছে? তার মানে তখন তার হবে 6 ফোল্ড ইমপ্রপার রোটেশন, 3 ফোল্ড প্রপার রোটেশন। আশা করি এরপরে কনফিউশন থাকার কথা না এখানে। স্যার এটা তো সিমিলার টু আপনি যে স্যার ওই যে সিম্পল কিউব উপর মানে বডি ডায়াগোনাল বরাবর দেখলে অনেকটা হেক্সাগোনাল শেপ দেখতে পারি, বাট হেক্সাগোনাল না, ওইটার মত না? ইমপ্রপার, রাইট রাইট, দ্যাট ইজ ইমপ্রপার রোটেশন। যদি বুঝছি। প্রপার হইতো তাহলে হেক্সাগোনাল হয়ে যেত। জি স্যার, বুঝছি। ওকে, সো আমাদের এটা হচ্ছে প্রপার ইমপ্রপার রোটেশন। আরেকটা হচ্ছে যে তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখি নেক্সট ক্লাসে আমি আরো সিমেট্রিটা কিছু দেখানোর চেষ্টা করবো, কারণ সিমেট্রি অনেক বড় জিনিস, আমি প্রায় 3-4 সপ্তাহ পড়াই, এখানে তোমাদের শুধু 2টা ক্লাস পড়াবো আমি সিমেট্রি। সো এখানে আমরা একটা জিনিস বলি যে দেখো তুমি যদি টাইলস তৈরি করো, টাইলস ওয়ালের, তুমি যদি এখানে কতটা দেখো তো, এটা 8 ফোল্ড, 8 ফোল্ড দেখানো হয়েছে। বেসিক্যালি আরো কিছু ছবি ছিল, তুমি যদি টাইলসকে ইকুয়াল করে কাটো, 2 সাইড, 3 সাইড, 4 সাইড, 6 সাইড, সেই টাইলস দিয়ে তুমি ফুল ওয়াল কভার করতে পারবা। তার মানে ক্রিস্টালোগ্রাফিতেও 3 ডাইমেনশনে ইউনিট সেল দিয়ে লেটস কভার করা যায়। কিন্তু দেখো এখানে কয়টা সাইড? 1 2 3 4 5 6 7 8। দেখো কোনোভাবেই এই টাইলস দিয়ে তুমি ওয়াল কভার করতে পারবা না, বুঝতে পারছো? একটা দেয়ালের ওয়াল কোনোদিন 8 ইকুয়াল সাইডের টাইলস দিয়ে কভার করা যায় না। তার মানে পৃথিবীতে এমন কোনো ইউনিট সেল পাওয়া সম্ভব না ম্যাটেরিয়ালে যেটা 8 ফোল্ড সিমেট্রি আছে। আর 8 ফোল্ড বাদ দেই, আমরা যেহেতু 1 2 3 4 6 বলছি, 5 কিন্তু অনুপস্থিত। 5ও দেখো 5 পসিবল না,
তুমি যদি 5 এর সাথে 5 এভাবে কানেক্ট করো, মাঝখানে স্পেস রয়ে যায়। এই জন্য 5-fold সিমেট্রিও পসিবল না। কারণ 5-fold সিমেট্রি যদি কোনো জায়গায় থাকতো, কোনো অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট যদি হতো, তাহলে অবশ্যই এই জায়গাটা এসে সিমেট্রি ডিস্ট্রয় হয়ে যায়। এই পয়েন্টে সিমেট্রি আছে, এই পয়েন্টে সিমেট্রি আছে, প্রত্যেকটা পয়েন্টে সিমেট্রি আছে, কিন্তু এদিকের পয়েন্টগুলোতে সিমেট্রি নাই। দেখছো? সো যখনই তুমি 5-fold সিমেট্রিতে যাবা, তখন ক্রিস্টালোগ্রাফিতে সিমেট্রি মেইনটেইন করতে পারে না। তো সে কারণে আমরা দেখতে পাই যে 5-fold আছে, সেটাকে কোয়াসি ক্রিস্টাল বলে, বাট ক্রিস্টালের মধ্যে 5-fold সিমেট্রি থাকা পসিবল না। তো ক্রিস্টালে শুধুমাত্র 1-foldটা দেখাই না, কারণ 1-fold সব ম্যাটেরিয়ালই 1-fold, 360 ডিগ্রি রোটেট করলে সে তার জায়গায় থাকবেই, বাট বেসিক্যালি সে 1, 2, 3, 4, 6 এই 5 ধরনের রোটেশনাল সিমেট্রি শো করতে পারে। ক্লিয়ার? আমাদের অপারেশন অফ ফার্স্ট কাইন্ডের মধ্যে আরেকটা আছে, এটাকে বলা হয় পিওর অর মিরর সিমেট্রি। মিরর সিমেট্রি হচ্ছে সিম্পলি এরকম, যেমন একটা কিউব, আমি রেক্টাঙ্গেল, আমি যদি মাঝখান দিয়ে টান দিই, এই পাশ আর এই পাশ সেম, রাইট? এই পাশ আর এই পাশ সেম, যেহেতু এই পাশ আর এই পাশ সেম, সুতরাং আমরা বলতে পারি যে এটার মিরর সিমেট্রি আছে। এখানে লেফট সাইড রাইট সাইডে মিরর সিমেট্রি, টপ সাইড বটম সাইডে মিরর সিমেট্রি। আমরা যদি দেখি, দেখো একটা রেক্টাঙ্গেলের কি এই লাইন বরাবর মিরর সিমেট্রি আছে? নাই, না স্যার। কারণ মিরর হতে হলে এই পাশেরটা এরকম হওয়া লাগতো, কাইটের মতো হতো, তার মানে এখানে মিরর সিমেট্রি নাই। মিরর আছে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল লাইন। ক্লিয়ার? আবার দেখো এখানে ডাবল ক্রস মিরর আছে, দেখো এদিকে বাঁকায় দিছি, তার মানে এটার মিরর ইমেজ হচ্ছে এটা, আবার এটার মিরর ইমেজ হচ্ছে এটা, তাই না? আবার এটার মিরর হচ্ছে এটা। ভালো মতো খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এটা নিচের দিকে আছে, এটা উপর দিকে উঠে গেছে, এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, তার মানে এই ছবিটা এটার মিরর, এই ছবিটা এটার মিরর, আবার লেফট সাইড রাইট সাইডের মিরর, তার মানে এটা একটা মিরর রাইট সাইড লেফট সাইড নিচ্ছে, এটা একটা মিরর লেফট সাইড রাইট সাইডে নিচ্ছে। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু 2-fold রোটেশন আছে, 2-fold রোটেশন। তুমি এই পয়েন্টের সাপেক্ষে যদি এটাকে রোটেট করো, এটা ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসবে না, ঠিক এরকম হয়ে যাবে না? ইয়েস স্যার। কিন্তু 4-fold রোটেশন কিন্তু নাই, এটা বুঝতেছো? 4-fold কিন্তু না। 90 ডিগ্রি পরে এটা কি এদিকে হবে? 90 ডিগ্রি পরে এই ফ্লাওয়ারটা রাইট হ্যান্ড সাইডে ঘুরে থাকবে, এখন উপরে ঘুরে আছে, এখানে নিচে ঘুরে আছে, 90 ডিগ্রি পরে রাইট হ্যান্ড ঘুরবে। সো 90 ডিগ্রি পরে এ এবং বি কিন্তু সেম হবে না। ক্লিয়ার? ইয়েস স্যার। তো এটা হচ্ছে 2-fold রোটেশন। বলো স্যার, M1 আর M2 ইন্টারসেকশনের যে সাইনটা, এটা কি কোনো স্পেশাল সাইন? 2-fold রোটেশন সাইন, এটাই মাত্র দেখে আসছি। এই যে আচ্ছা জি স্যার। এটা ডায়াড, ডায়াড মানে 2-fold রোটেশন সাইন। আচ্ছা 2-fold আছে। সো যখন 2-fold থাকে তখন বুঝতে হয় এখানে ডাবল মিরর আছে। আমরা এখন খালি সিমেট্রি পয়েন্ট পড়াচ্ছি, এরপর 2 ডাইমেনশনে আমাদের 32টা সিমেট্রিক গ্রুপ আছে এবং 3 ডাইমেনশনে 206টা সিমেট্রিক পয়েন্ট গ্রুপ আছে। এই প্রত্যেকটা 206 প্রত্যেকটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। যেমন জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে একটা আছে C6 এমন, এরকম করে বের করতে হয় প্রত্যেকটার জন্য। তো অত কিছু তো আমরা যাচ্ছি না, আমরা জাস্ট আমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে দেখো, যে যদি 2টা মিরর ইন্টারসেকশন করে সেখানে 2-fold থাকে। তবে তোমাদেরকে আমি কালকে দেখাবো যে যদি এটা 4-fold হইতো, তাহলে এখানে এই একটা মিরর, এই একটা মিরর, এখানেও একটা মিরর থাকতো, এখানে কি এখানে মিরর টানার কোনো সুযোগ আছে? মিরর টানলে কি এ এবং ডি কি একটা একটা মিরর হবে কোনোদিন? না স্যার, হবে না। কিন্তু যদি এ এবং ডি দিয়ে মিরর টানা যাইতো, মানে কোনাকুনি 2টা মিরর টানা যাইতো, যদি 4 ইন্টারসেক্টিং মিরর হতো, তাহলে এখানে 4-fold সিমেট্রি থাকতো। তার মানে যেখানে 4-fold সিমেট্রি আছে সেখানে 4টা মিরর ইন্টারসেক্টিং করে 45 ডিগ্রিতে, যেখানে 2-fold থাকে সেখানে বেসিক্যালি 2টা মিরর থাকে। সো এগুলো হচ্ছে অনেক ডিটেইলে গেলে, বাট যাই হোক এখানে হলো মেইনলি তোমার বোঝানোর জন্য যে এটাকে মিরর সিমেট্রি বলে। অপারেশন অফ সেকেন্ড কাইন্ড, এগুলো হচ্ছে অপারেশন অফ, আচ্ছা অপারেশন অফ সেকেন্ড কাইন্ড যেগুলো মিরর টক আছে। আরেকটা সেকেন্ড কাইন্ড হচ্ছে ইনভার্সন। ইনভার্সন জিনিসটা কি দেখো, মনে করো তুমি একটা কিউবের রেক্টাঙ্গেলের মাঝখানে একটা পয়েন্ট নিলাম, নিয়ে ওই পয়েন্টের সাপেক্ষে লাইটের মতো করে প্রত্যেকটা পয়েন্টের অ্যারো টানলাম। মনে করো এই পয়েন্টটার ইনভার্সন হচ্ছে এই পয়েন্টকে সেন্টারের সাথে অ্যাড করে বাড়ায় দিলে এই পয়েন্টটা পাওয়া যায়, বুঝতেছো? এই পয়েন্টটাকে সেন্টারের সাথে অ্যাড করে দিলে এই পয়েন্টটা পাওয়া যায়। এভাবে করে এই অংশটুকুর ইনভার্সন হচ্ছে এইটুকু। ক্লিয়ার? যেমন এটার ইনভার্সন হচ্ছে এটা। এখানে যদি একটা অ্যারো উপরের দিকে থাকে, এখানের অ্যারোটা কোন দিকে থাকবে? এই দিকে স্যার। এবং এটার কোঅর্ডিনেট যদি 1 1 1 হয়, এটা হবে -1 -1 -1। দিস ইজ কল্ড ইনভার্সন। সো আমি সিমেট্রি খুবই সিম্পলি জাস্ট তোমাদের কনসেপ্ট দিয়ে যাচ্ছি যাতে তোমরা পড়লে বুঝতে পারো, কারণ সিমেট্রি ইজ বিগ থিং। এখন আমরা চলে যাচ্ছি কম্বিনেশন। সিমেট্রি যদি কম্বিনেশনে যাই, হ্যাঁ আমরা আসলে সিমেট্রি যদি কম্বিনেশনে যাই তাহলে দেখো সিমেট্রি কত রকম হতে পারে। আমি জাস্ট এক একটা টপিকের শুধু টাইটেল গুলো তোমাদেরকে দেখাচ্ছি।
এটাই তোমাদের জন্য আপাতত এনাফ, কারণ আমাদের ক্রিস্টালোগ্রাফি অনেক বড় হয়ে গেছে সিলেবাস। এটাকে বলা হয় মিরর সিমেট্রি, তাই না? এই আর মুখোমুখি আছে না? জি স্যার। এই আর মুখোমুখি আছে, ঠিক আছে? তোমরা তো আমরা 3 ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার দেখছো, তাই না? বিভিন্ন ম্যাটেরিয়ালের দেখছো, বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্রিস্টাল স্ট্রাকচার কখনো দেখেছো নাকি দেখো নাই? না স্যার, দেখা হয় নাই। ক্রিস্টাল স্ট্রাকচার দেখা হয় নাই? ক্রিস্টাল স্ট্রাকচার মানে না স্যার দেখলে, ক্রিস্টাল স্ট্রাকচার দেখা না হলে অবশ্য বোঝা মুশকিল। তাহলে আমি একটা মিনিট দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ ক্রিস্টালি? এটা হচ্ছে টাইটানিয়াম ক্রিস্টাল স্ট্রাকচার, দেখা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে টাইটানিয়াম ক্রিস্টাল স্ট্রাকচার। তোমরা টপ থেকে দেখো, দেখতে কেমন দেখায়। এমনিতে কিন্তু অনেক কমপ্লিকেটেড, দেখছো? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখো, এই অ্যাঙ্গেল থেকে দেখছো সবগুলো অ্যালাইন। জি স্যার। কিন্তু এলিভেশন কিন্তু সেম না। সাইড থেকে দেখো, রেড এবং ইয়েলোর এলিভেশন কিন্তু সেম না। রেড গুলো এক প্লেনে, ইয়েলো গুলো আরেক প্লেনে। উপর থেকে দেখতে সেম মনে হচ্ছে। এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে তার কিন্তু বিভিন্ন রকম সিমেট্রি আছে। কোথাও মিরর সিমেট্রি আছে, কোথাও রোটেশনাল সিমেট্রি আছে, ঠিক আছে? কোথাও স্ক্রু আছে, গ্লাইড আছে, অনেক রকম। এবং এই জিনিসগুলোকে যখন আমরা মিক্স করে নেমিং করব, তখনই বেসিক্যালি আমরা বলতে পারি যে টাইটানিয়ার বেসিক গ্রুপ কোনটা। ওই যে 206টার মধ্যে, এখন তো খালি সিঙ্গেল বলতেছি, হ্যাঁ? তখন আমরা ওই যেমন এখানে দেখো, এখানে একটা টু ফোল্ড রোটেশন আছে, আবার মিরর সিমেট্রি আছে, তাই না? দুইটা মিরর। এটার নাম হচ্ছে P2MM, জাস্ট বোঝানোর জন্য বলছি। এটা একটা প্রিমিটিভ স্ট্রাকচার যার একই পয়েন্টে টু ফোল্ড এবং টু মিরর আছে, এটাকে P2MM বলে। সো এভাবে করে আমরা যখন অসংখ্য মিরর সিস্টেম শিখবো, তখন আমরা বলতে পারবো যে একটা ক্রিস্টাল স্ট্রাকচারের একটা পয়েন্টের ভেতর দিয়ে সর্বোচ্চ কতগুলা গিয়েছে। মনে করো P63M1C1, তার মানে কোন একটা পয়েন্টের মধ্যে কিছু মিরর আছে, কিছু গ্লাইড আছে, তাহলে সর্বোচ্চ কয়টা আছে। তার মানে একটা ম্যাটেরিয়ালকে ক্যারেক্টারাইজ করতে পারবো আমরা এরকম একটা পয়েন্ট দিয়ে, যে একটা ম্যাটেরিয়ালের ভেতরে এমন কোন পয়েন্ট আছে যেখানে সর্বোচ্চ কত রোটেশনাল, কত মিরর, কত কাজ করেছে। এটা যদি আমরা করতে পারি, তাহলে পৃথিবীর সব ম্যাটেরিয়ালকে আমরা এই 206টা গ্রুপের মধ্যে ফেলে দিতে পারবো, 230টা গ্রুপের মধ্যে ফেলে দিতে পারবো। ফেলে দিয়ে বলতে পারবো যে হ্যাঁ, এই ম্যাটেরিয়ালটা এই গ্রুপের মধ্যে পড়েছে। তখন তার ইলেকট্রিক, অপটিক্যাল, ম্যাগনেটিক প্রপার্টিকে আমরা প্রেডিক্ট করতে পারবো। বোঝা গেছে? বিকজ আমরা জানি কোন ধরনের সিমেট্রির সাথে কোন ধরনের প্রপার্টি রিলেটেড। সো যদিও তোমাদেরকে আমরা ক্রিস্টাল দেখাচ্ছি না, কিন্তু একটা ছবি দিয়ে দেখালাম জাস্ট স্ট্রাকচারে, যে এখন যেগুলো এমনি ড্রয়িং দেখতেছো, এগুলো বেসিক্যালি ক্রিস্টালের অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট। সো এখানে দেখো, এই ধরনের ভাবে যদি অ্যাটম গুলাকে দেখতে পাও, এটা কি মিরর সিমেট্রি, তাই না? এটা হচ্ছে মিরর সিমেট্রি। এখানে ট্রান্সলেশন কি হয়েছে? ইউনিট ভেক্টর এ এর সমান, রাইট? কিন্তু যদি আমরা এই ছবিটা দেখি, দেখো ট্রান্সলেশন যদি এ এর সমান না হয়ে আমরা যদি a/2 করতাম, মনে করো আরটা a/2 তে এসে রিফ্লেকশন হলো, আবার a/2 তে এসে রিফ্লেকশন হলো, আবার a/2 তে এসে রিফ্লেকশন হলো, তখন আমরা এটাকে বলি গ্লাইড সিমেট্রি। তার মানে কম্বিনেশন অফ মিরর এন্ড ট্রান্সলেশন। খেয়াল করো, এটা হচ্ছে মিরর আর এটা হচ্ছে গ্লাইড। t/2 এটা হচ্ছে t/2 এসে নিচে চলে আসছে মিরর, আবার t/2 এসে উপরে গেছে, আবার t/2 এসে নিচে গেছে, আবার t/2 এসে উপরে গেছে। এটাকে আমরা বলি গ্লাইড সিমেট্রি। ক্লিয়ার? সো তুমি যখন বালুর উপর দিয়ে হেঁটে যাও, তুমি যদি দেখো সমুদ্রের পাড়ে তুমি যদি বালুর উপর দিয়ে হেঁটে যাও, তোমার স্টেপ গুলো হবে এরকম, রাইট? আমরা যদি এভাবে যাই, ফুটপ্রিন্ট গুলো এভাবে পড়বে, এবং সেটা হচ্ছে বেসিক্যালি একটা গ্লাইড সিমেট্রি এক্সাম্পল। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে এখানে কারো? ওকে, ফাইন। ধীরে ধীরে কিন্তু কমপ্লিকেটেড হবে, যারা বুঝবা না তারা সামনে কিচ্ছু বুঝবা না। ওকে, কম্বিনেশন অফ রোটেশন এন্ড ইনভার্সন, কম্বিনেশন অফ, এটাকে বলা হয় রোটেশন এবং মিররের কম্বিনেশন। আমরা বলি রোটো রিফ্লেকশন। রোটো রিফ্লেকশন মানে হচ্ছে রোটেশন এবং রিফ্লেকশন। আরেকটা হচ্ছে রোটেশন এন্ড ইনভার্সন, আমরা বলি রোটো ইনভার্সন। এই দুটো একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। এটা একটা প্লেন, এই সার্কেলটা কম্পিউটার স্ক্রিনে আছে। ক্লিয়ার?
এই ব্ল্যাকটা কম্পিউটার স্ক্রিন থেকে উপরে আছে, আর হলো সার্কেলটা কম্পিউটার স্ক্রিন থেকে নিচে আছে। সলিড সার্কেল কম্পিউটার স্ক্রিন থেকে ঠিক যতটুকু উপরে, হলো সার্কেল কম্পিউটার স্ক্রিন থেকে ঠিক ততটুকু নিচে। ডেসক্রিপশন সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। এখন বলো সলিড সার্কেল কত ডিগ্রি ঘোরালে তার আগের জায়গায় আসবে? 360 স্যার। 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি ঘুরে আনার পর যদি রিফ্লেকশন করি তাহলে কি আমরা হলো সার্কেলের জায়গায় যেতে পারবো? স্যার হলো সার্কেলের জায়গায় যেতে পারবো না, বাট আগে মানে হলো সার্কেলের উপরে পারবো না। কেন হলো সার্কেলের হলো জায়গায় যেতে সার্কেলটা পারবো? স্যার নিচে না বললেন, মানে প্লেনের নিচে না? হ্যাঁ, আমি অপারেশনটা কি দিয়েছি? 360 ডিগ্রি রোটেট করে প্লেনের সাপেক্ষে রিফ্লেকশন। ও প্লেনের সাপেক্ষে রিফ্লেকশন। আচ্ছা, আমাদের প্লেনটা কিন্তু আছে কম্পিউটার স্ক্রিনে। এটা মনে করো একটা ইউনিট উপরে, এটা এক ইউনিট নিচে। সো সলিড যদি 360 ডিগ্রি ঘুরে এসে একবার রিফ্লেক্ট করে তাহলে সে হলোর জায়গায় চলে যাবে, রাইট? ইয়েস স্যার। আবার হলোটা যদি পুরো একবার ঘুরে এসে রিফ্লেক্ট করে তাহলে আবার সলিডের জায়গায় চলে আসবে। হলোটা যদি নিচে দিয়ে একবার রোটেট করে 360 ডিগ্রি আবার রিফ্লেক্ট করে উপরে চলে আসবে, তাই না? জি স্যার। বোঝা যাচ্ছে? সো এই কারণে আমরা এটাকে বলবো ওয়ান ফোল্ড রোটো রিফ্লেকশন। ওয়ান ফোল্ড, সে একবার ঘুরে রিফ্লেকশন করে নিচে যায়, ওই ওয়ান ফোল্ডের মাধ্যমে তাকে আবার ব্যাক করতে হয়। ওয়ান ফোল্ড কেন বলছি? বিকজ এভরি টাইম তার রোটেশন অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে ওয়ান ফোল্ড। 180 ডিগ্রি মানে 360 বাই 180, টু ফোল্ড। 90 ডিগ্রি করে রোটেট করা মানে 360 বাই 90 করলে 4 ফোল্ড। ক্লিয়ার? তাহলে এই ছবি, এই ধরনের স্ট্রাকচার যদি দেখতে পাও, এটা কত ফোল্ড রোটো রিফ্লেকশন? ওয়ান ফোল্ড। ওয়ান ফোল্ড। এবার বলো, যদি কার্বন ডাই অক্সাইডের মলিকিউলের কথা বলি, H2O পানি, ওয়াটারের অক্সিজেনের থেকে দুই দিকে দুইটা হাইড্রোজেন থাকে। আমি যদি মাঝখানে একটা অ্যাক্সিস ড্র করি তাহলে এখানে কি ওয়ান ফোল্ড রোটো রিফ্লেকশন আছে? সবাই বোঝো? জি স্যার। ওয়াটারের মলিকিউলের সেন্টারে অক্সিজেন থাকে, দুই পাশে দুইটা হাইড্রোজেন থাকে। সো আমি একটা ভার্টিক্যাল লাইন টেনে দিলে বলতে পারি এই লাইনের সাপেক্ষে ওয়ান ফোল্ড রোটো রিফ্লেকশন আছে এই প্লেনটার সাপেক্ষে, ভার্টিক্যাল প্লেনের সাপেক্ষে। রোটেশনাল অ্যাক্সিসটা কি হবে বলতো? ভার্টিক্যাল প্লেনের সাথে কিভাবে থাকবে বলতো? স্যার পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার থাকবে। গুড, পারপেন্ডিকুলার থাকবে। সো সে রোটেট করবে। সো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এখন ওয়ান ফোল্ড রোটো রিফ্লেকশন কি। তাহলে বলতো সেকেন্ড ছবিটা খেয়াল করো, এটা হচ্ছে ওয়ান ফোল্ড রোটো রিফ্লেকশন। এই যে এই সিম্বলটা হচ্ছে রোটো রিফ্লেকশন, আর স্ট্রেট দাগটা হচ্ছে টু ফোল্ড রোটো ইনভার্সন। এটা এখন দরকার নাই। এটা হচ্ছে ওয়ান ফোল্ড রোটো রিফ্লেকশন, এটা হচ্ছে টু ফোল্ড রোটো রিফ্লেকশন। টু ফোল্ড রোটো রিফ্লেকশন কিভাবে হয়েছে দেখো তো? এই সলিডটা উপরে, এটা নিচে। এখানে যেতে হলে তোমার কি 180 ডিগ্রি রোটেট করে রিফ্লেক্ট করতে হচ্ছে না? জি স্যার। আবার নিচে দিয়ে 180 রোটেট করে এখানে আসলে কি আবার উপরে চলে আসো। সো এরকম ভাবে যদি অ্যারেঞ্জমেন্ট থাকে সেটাকে বলবো টু ফোল্ড রোটো রিফ্লেকশন। আচ্ছা, এবার এটা দেখো, এটা কত ফোল্ড? এটা হচ্ছে 3 ফোল্ড রোটো রিফ্লেকশন। 3 ফোল্ড। কেন? কেন একটু ভালো করে বুঝতে হবে। রোটেট করলে আমরা আগের পজিশনে ফিরে আসতে পারি। হ্যাঁ, কিন্তু কিভাবে আসতে পারবা এটা একটু বুঝতে হবে তোমাদেরকে। ঠিক আছে? এখানে ছবিটা দেখছো? কারণ ব্যাখ্যা আসলে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। কিভাবে ব্যাখ্যা দিবা সেটা আমি দেখাই। ছবিটা তো মনে রাখো ফার্স্টে। ঠিক আছে? ছবিটাকে দেখতে কেমন? এবার আমি তোমাদেরকে করে দেখাই এটা। মনে করো আমি এই জায়গাটায় গেলাম, অ্যাটমের পজিশন হচ্ছে এই তিনটা। ওকে, সো ফার্স্টে আমি এখানে ছিলাম। এখান থেকে যদি 120 ডিগ্রি রোটেট করি, এদিকে রোটেট করি, 120 ডিগ্রি রোটেট করি, তাহলে এখানে আসবো, রিফ্লেকশন করলে নিচে যাবো, রাইট? এবার নিচের থেকে যদি 120 রোটেট করে আসি তাহলে কোথায় যাব? উপরে। ক্লিয়ার? জি স্যার। তোমরা চাইলে আলাদা আলাদা করে ছবি ড্র করতে পারো বোঝানোর জন্য, যে প্রথম টাইমে সে এখানে আছে, 120 ডিগ্রি পরে পরের ছবিটা হবে এরকম, তারপরে ছবিটা কেমন হবে? এরকম, তাই না? এরপরে রোটেট করলে কি হবে? এরপরে ছবিটা কিরকম হবে বলো তো? কারণ এবারে রোটেট করলে সে নিচে গিয়ে নিচের লেয়ারে যাবে, তারপরে বা সে যখন নিচের লেয়ারে যাবে রিফ্লেক্ট করলে সে উপরের লেয়ারে আসবে। আমরা শুরু করেছিলাম উপরের লেয়ার থেকে, এবার উপরের লেয়ার যখন এখানে যাবে সে নিচের লেয়ারে যাবে, তারপর নিচের লেয়ারে এসে রিফ্লেক্ট করে উপরের লেয়ারে ব্যাক করবে।
টোটাল 120 ডিগ্রি করে। সো এটা হচ্ছে 3-fold রোটো রিফ্লেকশন। এভাবে করে এক্সপ্লেইন করতে হবে। ক্লিয়ার? ঠিক এটা হচ্ছে তোমার 4-fold রোটো রিফ্লেকশন। আমি যদি এখান থেকে সলিড থেকে শুরু করি, দেখো 90 ডিগ্রি গিয়ে রিফ্লেক্ট করলে নিচে, 90 ডিগ্রি গিয়ে রিফ্লেক্ট করলে উপরে, 90 ডিগ্রি গিয়ে রিফ্লেক্ট করলে নিচে, 90 ডিগ্রি গিয়ে রিফ্লেক্ট করলে উপরে। এটা হচ্ছে 4-fold। তাহলে রোটো রিফ্লেকশন গুলো বুঝতে পারছো? এবার 1 নাম্বারটা বলো, 1 নাম্বারটা কত ফোল্ড রোটো রিফ্লেকশন বলো তো? 1-fold। জি স্যার। 1-fold। কিন্তু এটাকে যদি তুমি 2-fold করো তাহলে কি হয় দেখো তো, সলিডটাকে 180 ডিগ্রি ঘুরে এলাম, তারপর যদি ইনভার্সন করি তাহলে কি নিচের হোয়াইটটা পাবো না? জি স্যার পাবো। উপর দিয়ে ঘুরে নিয়ে ইনভার্সন করলে উপরেরটা নিচে চলে যাবে, আবার নিচেরটাকে যদি আবার রোটেট করে আনি, আবার ইনভার্সন করে উপরে চলে আসবে। এই জন্য এটাকে আমরা বলি 2-fold রোটো ইনভার্সন। 2-fold রোটো ইনভার্সন। তার মানে 2-fold রোটো ইনভার্সন আর 1-fold রোটো রিফ্লেকশন একই কথা। আবার 2-fold রিফ্লেকশনে কি ছিল, 180 ডিগ্রি গিয়ে মিরর নিচে যেত, 180 ডিগ্রি গিয়ে মিরর উপরে আসতো। এটা হচ্ছে 1-fold রোটো ইনভার্সন। কেন? কারণ সেখানে 360 ডিগ্রি ঘুরে এসে ইনভার্সন করলে একে পাওয়া যায়, আবার নিচে দিয়ে 360 ডিগ্রি ঘুরে এসে ইনভার্সন করলে উপরেরটা পাওয়া যায়। ক্লিয়ার? সো সে কারণে আমরা বলি 1-fold রোটো রিফ্লেকশন এবং 2-fold রোটো ইনভার্সন সেম কথা। 2-fold রোটো রিফ্লেকশন এবং 1-fold রোটো ইনভার্সন সেম কথা। রোটো ইনভার্সনের ক্ষেত্রে 4-fold এর ক্ষেত্রে দুইটাই সেম, আর 3 আর 6 হচ্ছে 3-fold রোটো রিফ্লেকশন হয়, সেটা হচ্ছে 6-fold রোটো ইনভার্সনের সমান। তো এগুলো বেশ কমপ্লিকেটেড জিনিস। আমি সবচেয়ে সিম্পলিফাইড ওয়েতে যেভাবে বোঝানো যায় ছবি দিয়ে তোমাদেরকে যা বোঝাই দিলাম যে রোটো রিফ্লেকশন এবং রোটো ইনভার্সন কিভাবে কাজ করে। ক্লিয়ার? স্যার তাহলে এরকম কম্বিনেশনের ক্ষেত্রে আমরা প্রথমে রোটেশনের কথা কনসিডার করব, তারপরে মিরর বা রিফ্লেকশন, তাই তো? হ্যাঁ, রিফ্লেকশন অথবা ইনভার্সন যেটা কি নাও সমস্যা নেই, বোঝার সুবিধার্থে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্নটা বিবেচনা করি। বাট রোটো রিফ্লেকশন এন্ড রোটো ইনভার্সন ইজ কমপ্লিটলি ইকুইভ্যালেন্ট। ওকে, সো এরপরে আর একটা আমরা আজকে দেখব, সেটা হচ্ছে রোটেশন এন্ড ট্রান্সলেশন। ঘুরানো সিঁড়ি দেখছো? হেলিক্যাল সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে মানুষ উঠেছে। এভরিথিং কামস ফ্রম দ্যাট স্ক্রু। একটা স্ক্রুর মতো। স্ক্রু কি হয়, প্যাচ খেলে খেলে ভেতরে চলে যায়, তাই না? আমরা যখন স্ক্রু লাগাই কোনো জায়গায়, রোটেট করে করে থ্রেড গুলো চলে যায়। অথবা আমরা যদি মনে করি একটা সিঁড়ি আছে, তুমি অ্যাক্সিস হিসেবে ঘুরে ঘুরে উঠতেছো, এখানে কি হচ্ছে, একদিকে রোটেশন হচ্ছে, আরেকদিকে সিঁড়িগুলো ট্রান্সলেশন হচ্ছে, রাইট? এটাকে আমরা বলি স্ক্রু। স্ক্রু এটাকে আমরা বলি স্ক্রু সিমেট্রি। স্ক্রু সিমেট্রিটা কিভাবে বোঝানো যায়? আচ্ছা, স্ক্রু সিমেট্রিটা বোঝাই। স্ক্রু সিমেট্রিটা হচ্ছে কিরকম, মনে করো এটা একটা অ্যাক্সিস, এটার হাইট হচ্ছে h। এখন তুমি এখান থেকে ফার্স্টে 180 ডিগ্রি রোটেট করলা, এখানে মনে করো একটা হাইটে কিছু দিলা, 180 ডিগ্রি রোটেট করে তুমি এই পাশে একটা সিঁড়ি দিলা, আবার 180 ডিগ্রি একটা রোটেট করে এখানে দিলা। তাহলে এখান থেকে এখানে আসতে হলে কয়টা সিঁড়ি দিতে হবে? তোমাকে এখান থেকে প্রথমে এখানে স্টেপ করতে হবে, তারপর এখান থেকে এখানে আসতে হবে, তাই না? কল্পনা বুঝতে পারতেছো? তোমরা ভিজুয়ালাইজ করতে পারতেছো কিভাবে আছে? এটা একটা ভার্টিক্যাল অ্যাক্সিস, আমি ভার্টিক্যাল অ্যাক্সিসের এই পাশে একটা সিঁড়ি দিলাম, এই পাশে একটা সিঁড়ি দিলাম। সো সিঁড়িগুলো কত ডিগ্রি পর পর রোটেট করছে বলো তো? স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এবং টোটাল হাইটের মধ্যে সিঁড়িটা 180 ডিগ্রি, তার মানে এটা 2-fold। আর প্রত্যেকবার জাম্প করতেছে কতটুকু হাইট? হাফ। h/2। এই জন্য আমরা এটাকে বলি 2C1 স্ক্রু লোকেশন, স্ক্রু সিমেট্রি। 2C1 মানে টোটাল জাম্পকে 2-fold করছে, প্রত্যেকবার সে 2 ভাগের 1 ভাগ করে উঠতেছে। ক্লিয়ার? আমরা একটু অন্যভাবে খেয়াল করি। সিম্বলটা বুঝাই দিন, মানে সি সিম্বলটা দিয়ে কি বুঝাইছেন? 2C1 1টা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করছে? সি হচ্ছে স্ক্রু সিমেট্রির জন্য। সি আচ্ছা, হচ্ছে স্ক্রু সিমেট্রির জন্য। 1 মানে হচ্ছে এই 1 এর নিচে এই 2টা চলে আসবে, তার মানে হাফ ডিসটেন্স উঠতেছে প্রত্যেকবার। মানে আমরা এই বলতে পারি সি এর উপরে সেটা মানে যতবার হওয়ার জন্য আমরা যত ইউনিট, এটা 2-fold, এটা হচ্ছে যত ফোল্ড। দুইবার ঘোরার জন্য আমরা 1 ইউনিট উপরে উঠছি, ওইভাবে বলতে পারি। রাইট। আমি যদি এটাকে উপর থেকে ভার্টিক্যালি ছবিটা দেখি, ভার্টিক্যালি যদি দেখি, খেয়াল করো, এটা হচ্ছে আমার সেন্টার, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটার এলিভেশন হচ্ছে হাফ, এটার এলিভেশন হচ্ছে 1। ক্লিয়ার? z = 1, z = হাফ।
তাহলে আমরা বুঝতে পারতেছি না যে এটা 2C1। জি স্যার। এখন আমি যদি আরেকটা দেখাই, মনে করো এটা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাক্সিস, উপর থেকে দেখতেছি। এই পয়েন্টটা হচ্ছে 1/3 হাইটে, এই পয়েন্টটা হচ্ছে 2/3 হাইটে, এটা হচ্ছে 1 হাইটে। তাহলে রোটেশন হচ্ছে 3। এটা কি 3C1 না? জি স্যার। 1/3 1/3 1/3, তাহলে প্রতি 1/3 1/3 1/3 করে সে এখানে এসে ইউনিট সেলটা কমপ্লিট করবে, রাইট? 3C1। 3C2 ও কিন্তু পসিবল। 3C2, 3C2টা কেমন হবে দেখো তো। মনে করো এটা 1 ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, ক্লিয়ার? সে প্রথমবার একটা পয়েন্টে আসবে, এই হাইটটা হবে কত, সরি প্রথমবার যদি 3C2 হয় তাহলে রোটেশন হবে 3/4, জাম্প করবে 2/3। তার মানে সে প্রথমেই এখানে, এটা হচ্ছে বিগ ফ্লোর, তাহলে প্রথম জাম্পটা কোন পয়েন্টে হবে? এই পয়েন্টে। জি স্যার। তারপরে জাম্পটা কোন পয়েন্টে হবে? এই ধরনের একটা পয়েন্টে 5 বরাবর, যেটা 5 নাম্বার দাগ, এটা 3 4 বরাবর। আচ্ছা জি স্যার। তারপরটা হবে 6 বরাবর। 6 নাম্বার। তারপরে কোথায় চলে যাবে? তারপরে এবার এই বরাবর চলে আসবে, রিপিটিশন হয়ে যাবে, রাইট? 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি, একটা গেল আরেকটা গেল, আরেকটা ফিরলি সে তার উপরের জায়গায় চলে আসবে আবার। বুঝতেছো? জি স্যার বুঝছি। সে প্রথমবারে এখানে ছিল, এরপর রোটেট করে এখানে আসলো, তারপরে রোটেট করে এখানে আসলো। এটা হচ্ছে 2/3 তে, এটা হচ্ছে 4/3 তে, এটা হচ্ছে 6/3, তারপরে সে তার আগের জায়গায় চলে আসবে। সো এটা হচ্ছে 3C2। সো 3C2 এর ক্ষেত্রে টোটাল কমপ্লিট হয় কয়টা ইউনিট সেলে বলো তো? স্যার দুইটা ইউনিট সেলে। 3C1 একটা ইউনিট সেলে। সো আমি যদি বলি 6C3 এর মানে কি? তার মানে সে 6 বার 60 ডিগ্রি পর পর রোটেট করে, কিন্তু প্রত্যেকবার হাইট উঠে কত? 3/6, 3/6 হাফ। তার মানে তার টোটাল কয়টা ইউনিট সেল লাগবে? 3টা। সো এটাই হচ্ছে বেসিক্যালি, এখন তোমরা একটু হলে বুঝতে পারবা। এটা হচ্ছে বেস পজিশন, এটা 6-1 এর জন্য। 6-1 মানে 61, তাহলে 6-1 মানে হচ্ছে 1/6, 60 ডিগ্রি রোটেট করলো সে 1/6 হাইট উঠলো, আবার 60 ডিগ্রি রোটেট করলো, আবার 1/6 হাইট উঠলো, আবার 60 ডিগ্রি রোটেট করলো, 1/6 হাইট উঠলো, এভাবে করে রোটেট করতেছে। 6C1, সেখানে 1 ইউনিট সেলের মধ্যে সে তার আগের জায়গায় ফিরে আসবে। এই যে এটা বটমে, এটাও উপরে। 1 2 3 4 5 6, 7 নাম্বারটা আবার উপরে চলে যাবে। 1 2 3 4 5 6, 7 নাম্বারে গিয়ে সে তার আইডেন্টিক্যাল পজিশনে চলে যাবে। কিন্তু 6-2 যেটা, সে কিন্তু 1 ইউনিট সেলে ফিরতে পারবে না। কয় ইউনিট সেল লাগবে? কমপক্ষে 2টা লাগবে তার ফিরে আসতে। তো এভাবে করে আমরা বলি যে 2 এর ক্ষেত্রে 2-1 হয়, 3 এর ক্ষেত্রে 3-1 এবং 3-2 হয়। এখানে মার্কগুলো খেয়াল করো, একটা ট্রায়াঙ্গেলের 3 দিকে 3টে মার্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বিভিন্ন রকম মার্কিং আছে, এগুলো এত ডিটেইলস তোমাদের শেখা লাগবে না। এটা 2-1 বলে, 3-1 3-2 পসিবল, 4-1 4-2 4-3 পসিবল, 6-5 হয় না, 6-1 6-2 6-3 6-4 6-6 পসিবল। এগুলো হচ্ছে আমাদের ওভারঅল স্কুল সিমেট্রি। স্যার এখানে এরকম 4-3 বা 4-2 দিয়ে কি আমরা যেটা 4C2 4C3 বুঝে পড়ছিলাম সেটাই। তো আজকে তোমাদেরকে যেটা দেখালাম শুধু হচ্ছে সিমেট্রি গুলোর সাথে পরিচয় করাই দিলাম, ঠিক আছে? এরপরে যেটা দেখা যায়, হ্যাঁ বলো। স্যার কতটুকু উঠলো তো বুঝতে পারতেছি, কিন্তু রোটেশন গুলো ধরতে পারতেছি না, মানে কিভাবে রোটেট হচ্ছে। কেন? মানে কতটুকু উঠলো সেটা তো বুঝতে পারতেছি, যে ওই যে 6C3 তো ওভাবে হচ্ছে 3/6 করে তুমি উঠতেছে, এখান বাট থেকে দেখো, রোটেট নিচের ছবিটা দেখো তাহলেই বুঝবা। নিচের ছবিতে দেখো বল দিয়ে বুঝাই দিচ্ছে সার্কেল দিয়ে। প্রথমটা এই সার্কেলে, দ্বিতীয়টা মনে করো তার এই মানে সার্কেলে, হচ্ছে এটা ওই এক্সিস বরাবর হচ্ছে সার্কুলার ভাবে রোটেট সার্কুলার বরাবর। হ্যাঁ সার্কুলার বরাবর, বলছি না হেলিক্যাল ইয়ার মতো, স্ক্রুর মতো, বা হেলিক্যাল স্টেয়ারের মতো, সিঁড়ির মতো তুমি ঘুরে ঘুরে উপরে যাচ্ছ। ও আচ্ছা স্যার বুঝছি। বুঝে গেছে? জি স্যার। সো এটা হচ্ছে মোটামুটি তোমাদের সিমেট্রি এলিমেন্টস গুলো। আমি নেক্সট দিন হচ্ছে নরমাল ক্রিস্টালের মতো কিছু জিনিস দেখাবো, এরপর আরো ডিটেইলে দেখাবো। আর তোমরা কেউ যদি মাস্টার্স এক্সট্রাটিক ক্রিস্টালোগ্রাফি পড়ো, সেখানে দেখবা তোমরা এটার উপরই ডিটেইল পাবা। তখন সিমেট্রির উপর তখন আমরা 4-5টা লেকচার বা 6টা লেকচার রাখবো, তখন তোমরা ডিটেইল জানতে পারবা, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই। আমরা এই উইকটা সিমেট্রি দেখবো, নেক্সট উইকে আমরা অল্প কিছু ডিফারেন্ট জিনিস দেখবো, আর ফিজিক্যাল মেটালার্জি কিছু টপিক আছে, ঠিক আছে? আমাদের যে 3টা সিটি নেওয়া হয়েছে এই 3টাই আর কি কোনো ভাবে নেওয়া যায়? আর কোনো কি নেওয়া হবে? হ্যাঁ সিটিতে আর একটা লাগবে তোমাদের,
সিটি আর একটা লাগবে, তোমরা যদি চাও শুধু আজকের ক্লাসের উপর সিটি দিতে পারো, কোনো সমস্যা নেই, এনি ডে। ঠিক আছে স্যার শুধু আজকের ক্লাসের উপর? আজকের উপরে দিতে পারো, কোনো সমস্যা নেই, স্যার যেহেতু টাইম বেশি নেই। বলো। আচ্ছা স্যার স্যার, আমি রোল 6 স্যার, আমি হচ্ছে যে গত ক্লাসে জয়েন দিতে পারি নাই, নেটে সমস্যা ছিল অনেক। আচ্ছা ঠিক আছে, জুমে তো ইয়ে থেকে যায়, চেক করে নিয়ে আর কি, আমি অসুবিধা নেই, ঠিক আছে দেখো। স্যার রোল 27 সেগুলো লিড করে জয়েন দিয়েছিলাম। আচ্ছা না অসুবিধা নেই, জুমে রেকর্ডে থাকে আজকে। স্যার রোল 13। আজকে যারা আছে সমস্যা নেই, কারণ আমি জুমে রেকর্ডে পরে দেখতে পাই কে কখন জয়েন করেছে। ঠিক আছে, তাহলে তোমরা কখন ক্লাস টেস্ট দিতে চাও আমাকে জাস্ট জানাইও। ক্লাস টেস্টের সিলেবাস হবে অনলি পিওর সিমেট্রির উপর, মানে সিমেট্রিক এলিমেন্টস গুলোর উপর আজকে। জি স্যার। হ্যাঁ, তোমরা কার্ডিসের বইটাই এমনি দেখতে পারো, সাথে অন্যান্য দেখতে পারো, আমার নোট আছে অনেক, কিন্তু এই সিমেট্রিক নোটগুলো তোমাদের জন্য অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, সো আপাতত ওগুলো দেখার দরকার নেই। হ্যাঁ, স্লাইড থেকে বিভিন্ন জায়গা থেকে জাস্ট কনসেপ্টগুলো বুঝে নিও, তাহলেই হবে। স্যার আমি 19 স্যার, আমারও একটু লেট হয়েছিল। অসুবিধা নেই, ঠিক আছে। স্যার আমি 39 বলছিলাম। বলো। আমার একটু লেট হয়েছে জয়েন দিতে স্যার। আমি তো বলেছি যে আজকে যারা এসেছো তাদের সবারটা ইয়েতে আছে, রোল বলে কি লাভ হবে বলো তো? স্যার রোল 39। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।